আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা বেশ কিছু জিনিস পড়াশোনা করেছি, যার মধ্যে অল্প কিছু জিনিস যদি আমরা একটু ব্যাখ্যা করা শুরু করি তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়াশোনা করেছি। আমরা মূলত প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়াশোনা করেছি, তারপরে স্থিতি নিয়ে পড়াশোনা করেছি, গতি নিয়ে পড়াশোনা করেছি, তারপরে 5 ধরনের গতি, এসব নিয়ে আমরা পড়াশোনা করেছি। 5 ধরনের গতির মধ্যে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, আমরা প্রথমে পড়েছি হলো রৈখিক গতি, দেন আমরা পড়াশোনা করেছি হলো চলন গতি, তারপরে ঘূর্ণন গতি, দেন পর্যাবৃত্ত গতি, এরপরে লাস্টে পড়ছি হলো সরল স্পন্দন গতি। আচ্ছা, তো এই জিনিসগুলো পড়া আমাদের একটা বেসিক পড়াশোনা ছিল। আমরা সামান্য কিছু বেসিক পড়াশোনা শুরু করেছিলাম। তো আজকে আমরা যে জিনিসগুলো পড়বো এইগুলো থেকে আরেকটু অ্যাডভান্সের দিকে যাব এবং বলা যায় আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করব থিওরি পার্টটা। এরপরে অবশ্যই আমাদের ম্যাথ পার্ট থাকবে, আর অনেক কিছু থাকবে। তো আমি হয়তোবা শেষ করে ফেলবো এই ভিডিওতে, কিন্তু সাধারণত বড় ভিডিও দেখতে কেউ ইন্টারেস্ট প্রকাশ করে না, তো এ কারণে আমি ভিডিওগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে কয়েক পার্ট করে ছোট করে দিব, 20 মিনিট করে ছোট করে ফেলবো। এই তো তাহলে চলো শুরু করি। আচ্ছা, তো আমাদের এখানে যে প্রথম টপিক সেটা হলো রাশি। হ্যাঁ, রাশি জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। রাশি হলো মূলত, আমি যদি একদম মার্ক করে বলি, কিছুই না। রাশি হলো আমাদের চারপাশে যে যা কিছু আছে, হ্যাঁ, যেটা আমরা পরিমাপ করতে পারি সেটাই হলো রাশি। নাথিং এলস, এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আমাদের চারপাশে যা কিছু আছে তা যদি আমরা পরিমাপ করতে পারি তাহলে সেটাকে আমরা রাশি বলবো। হ্যাঁ, তো যেহেতু আমরা রাশির সংজ্ঞা নিয়েই আসতেছি, যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো কথা হলো রাশি কয় প্রকার? রাশি হলো 2 প্রকার। রাশি হলো 2 প্রকার, একটা হলো স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। আচ্ছা, তো রাশির সংজ্ঞা যেহেতু বলছি যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশিরও অবশ্যই সংজ্ঞা আছে, তাই না? তো যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলা হয়। হ্যাঁ, আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। তো স্কেলার রাশির সংজ্ঞাতে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন মান, দিকের প্রয়োজন নাই। দিকটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মানটাও প্রয়োজন, দিকটাও প্রয়োজন। তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায়, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো জিনিসগুলো একটু কনফিউজিং মনে হলো, আমরা যখন এদের এক্সাম্পলগুলো পড়বো তখন আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো আসলে জিনিসটা কি। ঠিক আছে? ওকে, তো এদের খুব ভালো এক্সাম্পল হয় দূরত্ব এবং সরণ। হ্যাঁ, নামগুলো একটু লিখে নেই, দূরত্ব আর হলো সরণ। দূরত্ব জিনিসটা হলো আমরা যদি এক অবস্থান থেকে
অন্য একটা অবস্থান পর্যন্ত সরাসরি দূরত্ব মেজার করি, তাহলে সেটা হলো তার দূরত্ব। ঠিক আছে, অথবা আমি যদি এভাবে বলি কোনো বস্তুর অবস্থান যতটুকু পরিবর্তন করে সেটাই হলো তার দূরত্ব। এখন সেটা সরলরৈখিকভাবে অবস্থানের পরিবর্তন হতে পারে, আঁকা বাঁকা পথে অবস্থানের পরিবর্তন হতে পারে, বৃত্তাকার পথে অবস্থানের পরিবর্তন হতে পারে। যাই হোক না কেন এদেরকে বলা হয় হলো দূরত্ব। এক কথায় তুমি অবস্থানের পরিবর্তন মেজার করবা। এই ক্ষেত্রে তোমার কখনোই দিক নির্দেশনার প্রয়োজন হয় না। ঠিক আছে, মানে তুমি এ থেকে যে বিতে যাবা, তুমি কোন দিকে যাচ্ছ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে যাচ্ছ এটার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই ধরনের রাশিগুলোকে বলা হয় দূরত্ব। ঠিক আছে, দূরত্ব হলো এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। অন্যদিকে সরণের কথা যদি আমরা বলি, সরণ জিনিসটা কি? সরণ হলো এ হতে পূর্ব দিকে 5 মিটার দূরে বি অবস্থানে একটি বস্তু গেল। ঠিক আছে, একটি বস্তু এ থেকে পূর্ব দিকে 5 মিটার দূরত্বে বি অবস্থানে গেল। যদি এইভাবে আমি উল্লেখ করে দিই, মানে হলো আমি এখানে সরণ রাশিটাকে প্রকাশ করার জন্য মানটাও ব্যবহার করতেছি, দিকটাও ব্যবহার করতেছি, এই ধরনের রাশিটাকে বলা হয় সরণ। ঠিক আছে, তো আমি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারতেছি, আমি একদম যদি মেজার করতে যাই তাহলে দূরত্বটা হলো একটা স্কেলার রাশি, কারণ এটা প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে, দিকের প্রয়োজন হচ্ছে না। অন্যদিকে সরণটা হলো তোমার ভেক্টর রাশি, এটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়তেছে। তো দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তুমি এখন এটাকে স্মল ডি দিয়ে প্রকাশ করতে পারো, ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করতে হয়, তবে করতে পারো আর কি, তবে নর্মালি স্মল ডি দিয়েই প্রকাশ করা হয়। আর সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে, স্মল এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তবে যেহেতু ভেক্টর রাশি বলতেছি, ভেক্টর রাশি প্রকাশের সময় সাধারণত মাথার উপরে এই ধরনের একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, এটা থাকলে বুঝে নিতে হয় যে হ্যাঁ এই রাশিটা একটা ভেক্টর রাশি। আর যদি এই ধরনের কোনো সাইন দেওয়া না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা একটা স্কেলার রাশি। বিষয়গুলো হলো এরকম। ঠিক আছে, তো দূরত্বের সংজ্ঞা হলো কোনো বস্তুর এক দিক থেকে অন্য দিকে বা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে অবস্থানের যে পরিবর্তন সেটাকে বলা হয় দূরত্ব। আর সরণটা হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। আচ্ছা, সংজ্ঞাটা মনে হয় লিখে দিলে একটু বেটার হবে, যদি আমি সংজ্ঞাগুলো আলাদাভাবে প্রোভাইড করব। হ্যাঁ, আলাদাভাবে প্রোভাইড করব, গতদিন একটা প্রোভাইড করা হয়নি, আমি সমস্যা নেই একসাথেই প্রোভাইড করে দিব। তাহলে সরণটা কি হলো? সরণ হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। নির্দিষ্ট, আমার হাতের লেখা একটু খারাপ, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আবার একটা সে আছে, সেটা হলো এরকম, নির্দিষ্ট দিকে অবশ্যই কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। কিন্তু বিষয়টা হলো আমাদেরকে এটাও চিন্তা ভাবনা করতে হবে যে আমি দূরত্বের ক্ষেত্রে যেরকম বললাম যে আঁকা বাঁকা হতে পারে, গোলাকার পথ হতে পারে, সরণের ক্ষেত্রেও কি এরকম কিনা? না, সরণের ক্ষেত্রে এরকম না। সরণের ক্ষেত্রে অবশ্যই সংজ্ঞাটা এরকম দেখায় যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে, তবে এটা অবশ্যই হতে হবে শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে শর্টেস্ট ডিস্টেন্স হতে হবে, না হলে এটা সরণ হবে না। ঠিক আছে, লেটস সে কোনো একটা বস্তু এই এ থেকে মনে করো অনেক দূরে ঘুরে টুরে ঘুরে 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 বিতে আসলো। ঠিক আছে, তো তোমার কাছে সরণ মনে হতে পারে এ থেকে এই সম্পূর্ণ বাঁকা পথটা ঘুরে বি পর্যন্ত যতটুকু আসলো সেটা সরণ, কিন্তু আসলে এমন না। সরণ মানে হলো শর্টেস্ট ডিস্টেন্স। তো শর্টেস্ট ডিস্টেন্স এই এতটুকু। ঠিক আছে, এটা যদি ধরি আমি লেটস সে 3 মিটার, আর এই টোটাল পথটা আমি যদি ধরি 100 মিটার, এক্সাম্পল হিসেবে টোটাল পথটা আমার 100 মিটার, তাহলে এখানে সরণ কত? সরণ হলো এ থেকে বি পর্যন্ত জাস্ট 3 মিটার, 100 মিটার না, মোটেও না। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে,
তো এই হলো সরণের বিষয়, শর্টেজ ডিস্টেন্স। আচ্ছা, এখন আমাদের আরও কিছু রাশি আছে। হ্যাঁ, এই দূরত্ব এবং সময়ের সাথে আরও একটা বড় জিনিস ব্যাখ্যা করার জন্য আরেকটা রাশি প্রয়োজন হয়, সেটা হলো সময়। ঠিক আছে, সময় একটা সিঙ্গুলার রাশি, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সময়কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সময়কে তুমি আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা হলো তুমি তো দূরত্ব পড়ছো, তাই না? দূরত্ব হলো কি? এক বিন্দু থেকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, অর্থাৎ যেখানে দিক থাকবে না, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটাকে দূরত্ব বলে। এখন এই দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হলো দ্রুতি। ঠিক আছে, দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হলো দ্রুতি। অন্যদিকে আমরা যদি সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হলো বেগ। ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দ্রুতির সংজ্ঞাটা কি হলো? দ্রুতির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে দেই। অন্যদিকে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। ঠিক আছে, ওকে, ফাইন। তো আমরা যেমন বলতেছিলাম এর আগে যে সরণকে আমাদের প্রকাশ করা হয় এস দিয়ে, আর দ্রুতিকে প্রকাশ করা হয় ডি দিয়ে। ঠিক আছে, ঠিক একই রকম দ্রুতি আর বেগকেও প্রকাশ করার জন্য আলাদা আলাদা কি বলবো এটাকে, নাম আছে। ঠিক আছে, যদিও দুজনকে ভি দিয়েই প্রকাশ করা হয়। হ্যাঁ, কারণ আমি আসলে দিকের কথা তো সব সময় বলে দেওয়া থাকে না, তুমি দিকের কথা সহজে বুঝতে পারবা না, তোমাকে দিকের কথা সাধারণত বলে দেওয়া থাকে না, তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা দ্রুতি এবং কোনটা বেগ। হ্যাঁ, অঙ্কের ভিত্তিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার বেগই দেওয়া থাকবে, দ্রুতি সাধারণত দিয়ে দেওয়া থাকে না। তোমাদের এই ক্লাসে দ্রুতি খুব কম পাবা। তো দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বেগকেও ভি দিয়েই প্রকাশ করা হয়, এবং এগুলো স্মল ভি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ভি না। তো এই হলো বিষয়। ঠিক আছে, তো তুমি এখন পর্যন্ত কি কি পাইলা? তুমি এখন পর্যন্ত রাশি সম্পর্কে জানছো, যেখানে তুমি জানতে পারছো যে রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়। তো স্কেলার রাশিরই একটা উদাহরণ হতে পারে দূরত্ব, যেখানে তুমি দেখলা দূরত্ব মানে হলো এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত দূরত্ব, ডিস্টেন্স। এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত অবস্থানের যে পার্থক্য সেটাকেই আসলে দূরত্ব বলে। কিন্তু সরণের ক্ষেত্রে আমরা যেটা বুঝি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। এখন এটা এমন হবে না যে হ্যাঁ অবস্থানের পরিবর্তন বলতে তুমি যত দূর যাবা, যত রাস্তায় ঘুরে আসো না কেন ততটুকুই হবে, এমন না। এটা হবে সব সময় শর্টেজ ডিস্টেন্স। ঠিক আছে, তো এখন দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে পাওয়া যায় হলো দ্রুতি। তো এটার সংজ্ঞাটা দাঁড়াচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। একইভাবে তুমি যদি সরণকে সময় দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবা হলো বেগ, কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বিষয়গুলো হলো এরকমই। ঠিক আছে, এখন আমি আমাদের আসল পড়াশোনার মধ্যে ঢোকার চেষ্টা করব, যেগুলো আমাদের ম্যাথের সাথে সরাসরিভাবে যুক্ত। ঠিক আছে, আচ্ছা, ফাইন। তো এখানে একটা আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম। তো বেগেরও অনেক ধরনের প্রকারভেদ আছে। বেগের কি কি প্রকারভেদ আছে? বেগের মধ্যে প্রকারভেদ পাবা হলো সমবেগ আর অসমবেগ। আচ্ছা, তো বেগকে যেহেতু ভি দিয়ে প্রকাশ করা হয়, তো বেগের তুমি যদি একক নির্ণয় করতে চাও, আচ্ছা এককগুলো আমার লিখে দেওয়া হয়নি,
ঠিক আছে, সমস্যা নাই, এককগুলো আমি বলে দিচ্ছি। আমাদের সরণ এবং দূরত্ব, সরণ বা সরণ বা দূরত্ব যেটাই বলো না কেন তার একক হলো মিটার। সময়ের একক হলো সেকেন্ড। ঠিক আছে, তো সেই হিসাবে তোমার দ্রুতি বা বেগ যেটাই বলো না কেন এটার একক হলো মিটার পার সেকেন্ড। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো না যদি ঠিকঠাক মতো লেখা যায় তাহলে অঙ্কতে ভুল যাবে এবং আমরা কোনো ধরনের কোনো মার্কস পাবো না। আচ্ছা, তো সেই হিসাবে আমরা বলতে পারি বেগেরও একক হলো মিটার পার সেকেন্ড, সমবেগেরও একক মিটার পার সেকেন্ড এবং অসমবেগেরও মিটার পার সেকেন্ড। এখন কথা হলো এটা তো মান আছে, মানগুলো তোমার আমাদের স্বাভাবিক নাম্বারের মতো 1 2 3 থেকে অসীম পর্যন্ত হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো বস্তু বা যন্ত্র বা ইঞ্জিন আবিষ্কার হয় নাই যেটা তোমাকে আলোর বেগের কাছাকাছি বেগ বা আলোর বেগ দিতে পারবে। আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি, যেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের আপাতত লাগবে না, আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, তো বেগের মান পজিটিভ নাম্বার যে কোনো নাম্বার হতে পারে, এটা দশমিক হতে পারে, কোনো সমস্যা নেই, এতে কোনো ইস্যু না। কথা হলো আমরা তো বলতেছি বেগ মানে হলো সরণের হার, মানে সময়ের সাথে তুমি যদি সরণকে ভাগ দাও সময় দিয়ে তাহলে তুমি একটা মান পাবা, একটা নাম্বার পাবা, যেটা কিনা হলো বেগ। তো এই বেগের মান যদি সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে, ঠিক আছে, মানে পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলি হলো সমবেগ। অর্থাৎ সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর বেগের হার না, সরণের হার যদি অপরিবর্তিত থাকে তাহলে সমবেগ বলে। ঠিক আছে, তো অসমবেগ তার ঠিক উল্টা। ঠিক আছে, নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর সরণের হার যদি কি হবে, পরিবর্তিত হয়। ঠিক আছে, জাস্ট এতটুকুই, সরণের হার পরিবর্তিত যদি হয় তাহলেই সেটাকে আমরা অসমবেগ বলব। ঠিক আছে, বলতে গেলে জিনিসটা এরকম, আমরা সাধারণত ঘড়ির কাঁটা দিয়ে যদি আমরা লেটসে আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, মোটরসাইকেল দিয়ে যাইতে যাইতে আমরা দেখতেছি যে হ্যাঁ আমার মোটরসাইকেলের গতিবেগ 45 মিটার পার সেকেন্ড, যদিও মিটার পার সেকেন্ডে থাকে না, হ্যাঁ কিলোমিটার পার আওয়ারে থাকে, তো ঠিক আছে আমরা সমস্যা নাই, কিলোমিটার পার আওয়ার দিয়ে যদি বলার চেষ্টা করি, লেটস সে কিলোমিটার পার আওয়ার 45 দেওয়া আছে, তুমি মোটরসাইকেলে দেখতে পাচ্ছ এবং তুমি সেই 45টাই মেনটেন করে যাচ্ছ। তোমার ঘড়ির কাঁটাতে সময় ঠিকই বাড়তেছে, হ্যাঁ, কিন্তু তোমার গাড়ির মিটারের মধ্যে 45ই দেখতেছো। এই ধরনের যে সিনারিও, এটাকে বলা হয় সমবেগ। আর যদি চিন্তা করো যে তুমি একটা গাড়ি স্টার্ট দিচ্ছ, সেটা চলতেছে, সেটা হয়তো বা 0 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু হয়েছে চলা, এরপরে অন্য কোনো লেটসে প্রথমে 25-এ গেল, 25 কিলোমিটার পার আওয়ারে গেল, এরপরে 25 থেকে 45-এ আসলো, 45 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে গেল, আবার তুমি যখন ব্রেক চাপলা তখন আবার ধীরে ধীরে কমতে কমতে 0-তে পৌঁছে গেল। অর্থাৎ বেগের যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলোকে বলা হয় অসমবেগ। ঠিক আছে, আর একটা বিষয় হলো, যদিও আমি বললাম যে বেগের আমার যে একক সেটা হলো মিটার পার সেকেন্ড, কিন্তু আমি এখানে লিখলাম কিলোমিটার পার আওয়ার, এটা ভয় পাওয়ার কিছু নাই। ধরো
আমি তোমাকে বললাম যে কোনো বস্তুর বা কোনো একটা মোটরসাইকেলের গতিবেগ হলো 45 কিলোমিটার পার আওয়ার। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা মিটার পার সেকেন্ডেই আছে, শুধুমাত্র এককগুলো বড় দেওয়া আছে, এটা ছোটো করে নিতে হবে। কীরকম? ধরো 45 তোমার তো দেওয়া আছে, কিলোমিটারকে যদি মিটারে আনতে যাই 1 কিলোমিটার সমান 1000 মিটার, তো তুমি 1000 গুণ করে দিবা, ঠিক আছে। আবার তোমার এখানে তো ঘন্টা, আওয়ার, হ্যাঁ, এটা ভাগ দেওয়া আছে, তো এখানে আওয়ার হলো একটা বড় রাশি, এটাকে যদি সেকেন্ডে নিতে চাও তাহলে 3600 দিয়ে ভাগ দিবা, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে তোমার এটা কি হয়ে গেল, এককটা কি হয়ে গেল, এককটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা তোমার কীরকম হচ্ছে, তুমি যদি শূন্য শূন্যগুলো কেটে দাও তাহলে 450/36 মিটার পার সেকেন্ড। এই যে এখানে -1টা লিখলাম, এটা অ্যাকচুয়ালি ম্যাথের একটা পার্ট, তোমরা অলরেডি হয়তো বা জানো, হালকা পাতলা জানো। তারপর এই জিনিসগুলো সূচক লগারিদমে পাবা, অসুবিধা নেই। কোনো কিছু যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা ইনভার্স 1 আকারেও লিখতে পারি, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো আসলে আমাদের সরণের ব্যাপার স্যাপার, মানে বেগের ব্যাপার স্যাপার, যেখানে আমরা সমবেগ এবং অসমবেগ সম্পর্কে জানলাম, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো আমরা অলরেডি জানছি যে সরণকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে বেগ পাওয়া যায়, ঠিক আছে। আবার এই বেগকেই যদি আমরা সময় দিয়ে ভাগ করি, এই বেগটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হলো ত্বরণ, ঠিক আছে। বেগকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা পাই হলো ত্বরণ। ত্বরণের ইংরেজি হলো এক্সেলারেশন, যেটাকে স্মল a দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ত্বরণের সংজ্ঞাটা কি হলো? ত্বরণের সংজ্ঞা হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে। আচ্ছা, তো বেগের ক্ষেত্রে যেমন আমরা সমবেগ অসমবেগ পড়ছিলাম, ত্বরণের ক্ষেত্রেও সেম, সমত্বরণ এবং অসমত্বরণ নামেরও দুইটা প্রকারভেদ হতে পারে। তাহলে তুমি সমত্বরণের সংজ্ঞাটা কি বলবা? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি সমান থাকে তাহলে তাকে সমত্বরণ বলা হয়, আর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি অসমান থাকে তাহলে সেটাকে অসমত্বরণ বলে, ঠিক আছে। তো এটা এক ধরনের প্রকারভেদ। আরেক ধরনের প্রকারভেদ আছে, সেটা হলো বেগ এমনও হতে পারে যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, আবার এমনও হতে পারে যে সময়ের সাথে সাথে বেগ কমতেছে। এটাকে লেখচিত্রের মাধ্যমে ভালো করে দেখানো যায়। ধরো এদিকে এক্স অক্ষ বরাবর আমার ভি প্রকাশ হচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর সময় প্রকাশ হচ্ছে। তো এমন হতে পারে যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে ওপরের দিকে, ঠিক আছে। আবার এমনও হতে পারে যে সময়ের সাথে সাথে বেগ কমতেছে, ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয় যে কোনো বস্তুর বেগ সময়ের সাথে সাথে বাড়তেছে তাহলে সেটাকে আমরা বলি হলো ত্বরণ বা পজিটিভ ত্বরণ, ধনাত্মক ত্বরণ। কিন্তু যদি এমন হয় যে সময়ের সাথে সাথে বস্তুর বেগটা কমতেছে তাহলে এই ধরনের ত্বরণকে বলা হয় অসম ত্বরণ, মন্দন বা ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, তো
আমরা ত্বরণ সম্পর্কেও জানলাম, মন্দন সম্পর্কেও জানলাম। তাহলে মন্দনের সংজ্ঞাটা কীরকম হচ্ছে? নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমার ত্বরণ, মন্দন ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি এখান পর্যন্ত আমরা কিছু জিনিস কভার করলাম, কিছু রাশি সম্পর্কে জানলাম। আমরা যদি শুরু থেকে রিক্যাপ করি, করলে প্রথমে আমরা জানছি হলো রাশি সম্পর্কে, রাশির পরে আমরা জানছি হলো স্কেলার রাশি, আর ভেক্টর রাশি সম্পর্কে জানছি। ভেক্টর রাশির পরে আমরা জানছি হলো যে দূরত্ব এবং সরণ। দূরত্ব সরণের পরে আমরা জানলাম হলো দ্রুতি এবং বেগ। বেগের পরে আমরা আসলাম হলো ত্বরণে। ঠিক আছে? অবশ্যই আমরা বেগ পড়ার সময় সমবেগ অসমবেগ পড়ছি, ত্বরণ পড়ার সময় সমত্বরণ অসমত্বরণ পড়ছি, ধনাত্মক ত্বরণ ঋণাত্মক ত্বরণ বা মন্দন পড়ছি। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা কভার করলাম। তো এই যেই বিষয়গুলো আমরা কভার করলাম, এগুলো হলো সরল রৈখিক গতির জন্য প্রযোজ্য। শুধু সরল রৈখিক গতি না, এগুলো হলো ভূপৃষ্ঠে চলমান সরল রৈখিক গতির জন্য প্রযোজ্য। ভূপৃষ্ঠে সমতলে চলমান সরল রৈখিক গতির জন্য। ঠিক আছে? ওকে, ফাইন। তো এগুলো আমরা অলরেডি পড়ছি। তো এখান থেকে যদি আমরা কিছু জিনিস একক হিসেবে বা মাত্রা হিসেবে লেখা শুরু করি, তাহলে জিনিসগুলো কি হবে? প্রথমে আমরা পড়ছি হলো দূরত্ব সরণ, যেটাকে দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, আমরা সরণকে এস দিয়ে প্রকাশ করছি। দেন দ্রুতিকে এবং বেগকে দুটোকেই আমরা ভি দিয়ে প্রকাশ করছি এবং ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে? আর এক্সট্রাভাবে আমরা এর মাঝে পড়াশোনা করার সময় আমরা সময় নামে একটা রাশি পাইছি, যে এই সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? তো এগুলো তো পড়লাম সংজ্ঞাগুলো, কিন্তু সূত্র তো আমরা একটাও এখন পর্যন্ত পড়ি নাই। আচ্ছা, তো এগুলোকে প্রকাশ করার জন্য না কিছু সূত্র আছে। সূত্রগুলো যদি আমরা এক এক করে লেখা শুরু করি, আমরা নাম কি কি পেয়েছি? আমরা একক বা মাত্রা হিসেবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সরণকে প্রকাশ করার জন্য এস পেয়েছি, আমরা বেগকে প্রকাশ করার জন্য ভি পাইছি, আমরা ত্বরণকে প্রকাশ করার জন্য এ পাইছি এবং সাথে সময় পাইছি হলো টি। হ্যাঁ, তো সরল রৈখিক বস্তু বা সমতলে চলমান সরল রৈখিক বস্তুর জন্য আমাদের মোটামুটি 4টা সূত্র আছে। সূত্রগুলো এরকম। প্রথম সূত্র হলো V equal S by T। দ্বিতীয় সূত্র হলো V equal U plus AT। তৃতীয় সূত্র V equal U plus V
বাই 2 ইন্টু টি। চতুর্থ সূত্র S ইকুয়াল ইউটি, আই এম সরি, এখানে আমরা একটু মিস্টেক করে ফেলেছি, V ইকুয়াল না, এটা হলো S ইকুয়াল S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই যে সূত্রগুলো আমরা দেখতেছি, এই সূত্রগুলোর মতো যে আমরা লেটারগুলো ইউজ করছি, ভি এস টি ইউ এ টি, এগুলো আমরা মোটামুটি এখন পর্যন্ত জানি, তারপরও আমরা লিখে দিচ্ছি। যেখানে এস একটা অর্থ প্রকাশ করে, ইউ একটা অর্থ প্রকাশ করে, ভি একটা অর্থ প্রকাশ করে, এ একটা অর্থ প্রকাশ করে এবং টি একটা অর্থ প্রকাশ করে। এস হলো আমাদের সরণ, ইউ হলো আদিবেগ, মানে কোনো বস্তু যাত্রার শুরুতে যেই বেগটা দিয়ে যাত্রা শুরু করে সেটাকে বলা হয় এস, মানে ইউ, আদিবেগ। আর ভি কে প্রকাশ করা হয় শেষ বেগ হিসেবে। এ হলো আমাদের ত্বরণ বা মন্দনও হতে পারে, অঙ্কের হিসেবে ডিপেন্ড করবে, এবং টি হলো আমাদের সময়। এই হলো বিষয়াদিগুলো। আচ্ছা, তো আমাদের এই সূত্রগুলো না এক একটা জায়গা থেকে আসছে, যার মধ্যে এই দুটা সূত্র সরাসরি একটা জায়গা থেকে আসছে, যেটা আমরা প্রমাণ করতে পারি। তো এই সূত্রটা হলো, আমি যদি এখানে একটা লাইন দেই, এখানে যদি আমরা নাম্বারিং করি, তো এই 1 নম্বর যে সূত্রটা, সেটা হলো আসলে সমবেগের সূত্রের জন্য। অর্থাৎ কোনো বস্তু যদি সমবেগে চলমান থাকে, শুধুমাত্র তখনই এই সূত্রটা প্রয়োগ করা যাবে, এছাড়া অন্য কোথাও এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। দুই নম্বর যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্রটা আসছে হলো ত্বরণ থেকে। ত্বরণের সংজ্ঞা কি ছিল? ত্বরণের সংজ্ঞার দিকে যদি আমরা একটু যাই, ত্বরণের সংজ্ঞা ছিল নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর, কোথায় গেল, হ্যাঁ, নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। ঠিক আছে, তো বেগ পরিবর্তনের হার মানে কি? বেগের পরিবর্তন, আগে তো আমাকে বেগের পরিবর্তন ধরতে হবে। বেগের পরিবর্তনের জন্য কি আসবে? ভি মাইনাস ইউ। ভি হলো আমাদের শেষ বেগ, ইউ হলো আদিবেগ। নর্মালি আমি যদি পজিটিভ ত্বরণ হিসেবে চিন্তা ভাবনা করি, তাহলে পজিটিভ ত্বরণ হলো কি? ধনাত্মক দিকে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, মানে প্রথমে তো বস্তুটার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, তারপর তুমি ইঞ্জিন স্টার্ট করে সামনের দিকে আগাইলা, 0 থেকে ধীরে ধীরে বাড়তে 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 সেটা অন্য একটা বেগে গেল। ঠিক আছে, এখানে আদি বেগটা তাহলে 0 এবং শেষ বেগটা হলো তোমার যেটা তুমি চিন্তা করতেছো। ঠিক আছে, ওকে ফাইন। অর্থাৎ বেগের পরিবর্তন হলো ভি মাইনাস ইউ। হার বলতে সময় দিয়ে ভাগ করা বোঝায়, তো ভি মাইনাস ইউ বাই টি, এটাকেই বলা হয় হলো ত্বরণ বা এ। ঠিক আছে, তো এখান থেকেই আমার আসে সূত্রটা। তাহলে 2 নম্বর সূত্রতে আমি লিখতে পারি আমার ত্বরণের জন্য যে সূত্র পাইছি, এ সমান হলো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ সমান এটি, এভাবেও চিন্তা করতে পারো, এটি সমান ভি মাইনাস ইউ, ইচ্ছা তোমার, অসুবিধা নাই। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, তো এই জায়গা থেকে তুমি আসলা হলো এই 2 নম্বর সূত্রতে। ঠিক আছে, এখন এই 2 নম্বর সূত্র থেকে কিন্তু আরো অনেক সূত্রতে যাওয়া যায়। ঠিক আছে, আমরা কিন্তু এই 2 নম্বর সূত্র থেকে অনেকগুলো সূত্রতে যেতে পারি। মানে এগুলোতে আসলে তুমি 2 নম্বর থেকে 3 নম্বরেও আসতে পারবা, 3 নম্বর থেকে 4 নম্বরে যেতে পারবা, বা 4 নম্বর থেকে 5 নম্বরেও আসতে পারবা। প্রতিপাদন এগুলোকে বলে।
প্রতিপাদন আলাদাভাবে প্রয়োজন হয় না, তারপরও আমি প্রতিপাদনগুলো করে দেওয়ার চেষ্টা করব, আলাদাভাবে নোটের মধ্যে দিয়ে দেবো। এখানে প্রতিপাদন বুঝাইতে গেলে আলাদা এক্সট্রা একটা সময় লাগে, দেওয়া যায়, করে দেওয়া যায়, না করে দেওয়ার মতো কোনো ইস্যু না। তবে আমি চাচ্ছি যে ওগুলো আমি আলাদাভাবে দিই, ওগুলো আলাদাভাবে দেওয়া এটা বেটার হবে। আমি আলাদাভাবে একটা শর্ট নোট ভিডিও প্রতিপাদনের জন্য ছোট্ট একটা ভিডিও করে পাবলিশ করে দিব, অসুবিধা নাই। তো এই হলো আমাদের টোটাল 5টা সূত্র, যেটা আমরা সরলরৈখিক গতি বা ভূপৃষ্ঠে চলমান বস্তুর গতি হিসেবে আমরা কাজকর্ম করব। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো অঙ্ক যেহেতু আমরা এই ভিডিওর মধ্যে রাখতেছি না, আমরা অঙ্কটা রাখবো হলো পরের ভিডিওগুলো, প্রবলেম সলভিং ভিডিওর মধ্যে। তো আমরা সেখানে অঙ্কগুলো রাখি। আমরা পরবর্তী যে টপিকে চলে যাব সেটা হলো পরন্ত বস্তু। তোমাদের 9-10-এর যে বই, সেখানে আমরা সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করতেছি। এখানে কোনো ধরনের বক্রগতি, ভাবে চলমান কোনো রাস্তার জন্য গতি নির্ণয় করতেছি না, আমরা সরলরৈখিক গতির কথাই চিন্তা ভাবনা করব। তো সরলরৈখিক গতির মধ্যে পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু চলে আসে। তো যেহেতু সরলরৈখিক গতি পড়াশোনা করতেছি, আমাদের নিক্ষিপ্ত বস্তুটা এমন হবে যে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি, অথবা পরন্ত বস্তুটাও খাড়া উপর থেকে নিচের দিকে পড়তেছে। কখনো এমন হবে না যে আমরা ক্রিকেট বল যে ঢিল মানে থ্রো করি, ঢিল দেই, তো সেটা কি হয়, সেটা একটু বাঁকাভাবে প্যারাবোলিকভাবে চলে যায়। ঠিক আছে না, এই ধরনের জিনিস আমরা পড়বো না, আমরা পড়বো হলো এই ধরনের জিনিস। ঠিক আছে, তো এটা হলো আমাদের নিক্ষিপ্ত, আর এটা হলো পরন্ত, সরি পরন্তু হয়ে গেছে। এই হলো বিষয়। হ্যাঁ, এই টপিকটা আমাদের এখন নাই। হ্যাঁ, তবে এটাকে প্রাস বলে, এটাকে প্রাস বলে। এটা হলো তোমাদের এইচএসসির টপিক। তো এটা আমরা কভার করব না, আমরা কভার করব পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর জন্য। তো পরন্ত বস্তুর জন্য 3টা সূত্র আছে, যেটা অলরেডি বইয়ের মধ্যে আছে। একটু বই থেকে ঘুরে আসি আমরা। তো আমরা অলরেডি কি কি কভার করছি তা এখানে বলা আছে। ওকে, আমরা কভার করছি হলো রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি কভার করছি। আমরা দূরত্ব, সরণ কভার করছি। আমরা কভার করছি হলো দ্রুতি এবং বেগ। আমরা আরো কভার করলাম ত্বরণ। আমরা আরো কভার করলাম সমত্বরণ, অসমত্বরণ, মন্দন, এসব কভার করে ফেলছি। ঠিক আছে, তারপর গতির সমীকরণগুলো এখানে আলাদাভাবে দেওয়া আছে, আমরা এগুলোও মোটামুটিভাবে কভার করে ফেলছি। এটা আমাদের কভার করা বাকি নেই আর কি। আর আমি বলছি প্রতিপাদনের জন্য ছোট্ট একটা ভিডিও হবে, যেটা আমরা আলাদাভাবে কভার করব, আলাদা ভিডিও থাকবে সেটা কভার করার জন্য। তো মোটামুটি এখান পর্যন্ত আমাদের কভার করা ডান, আমরা এখান পর্যন্ত কভার করে ফেলছি। এখন আমাদের করতে হবে পরন্ত বস্তু, যেটা আমি বললাম পরন্ত বস্তু 3টা সূত্র আছে, তার মধ্যে তার আগে কিছু কথা আমাদেরকে পড়ে আসতে হবে, কোথা থেকে পরন্ত বস্তুটা আসলো। আচ্ছা, সমত্বরণের একটি পরিচিত উদাহরণ হচ্ছে মধ্যাকর্ষণজনিত ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। মানে হলো অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি, তুমি যদি ওপর থেকে কোনো একটা বস্তু ছেড়ে দাও, তাহলে ওই বস্তু আর পৃথিবী একে অপরকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবী যেহেতু অনেক বড় একটা বস্তু, এর কারণে পৃথিবীর আকর্ষণ বলটা আমাদের ফেলে দেওয়া বস্তুর থেকে অনেক বেশি থাকে। তো পৃথিবী যেই বলে ওই বস্তুটাকে আকর্ষণ করে, ওই বস্তুর অবস্থানের পরিবর্তন সেভাবেই হয়। তো অবস্থানের পরিবর্তনের এই হারটাকে বলা হয় মধ্যাকর্ষণজনিত বল বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ। মধ্যাকর্ষণজনিত ত্বরণ। তো এই সম্পর্কিত, এই পরন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিয়েছেন। হ্যাঁ, তো এটা হলো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা কি, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ তুমি যদি 2টা বস্তু নাও, হ্যাঁ, আচ্ছা আমরা এখানেই যাই। লেটস সে তুমি 2টা বস্তু নিছো, একটা নিছো হলো লোহার টুকরা, একটা নিছো হলো 1 কেজি ওজনের লোহার টুকরা, আর এক নিছো হলো 1 কেজি ওজনের একটা তুলার ব্যাগ। যদি তুমি স্থির অবস্থান থেকে
অবশ্যই বাতাসের বাধা থাকা যাবে না। হ্যাঁ, দুটো বস্তুকে একসাথে ছেড়ে দাও, তাহলে দেখা যাবে দুটো বস্তু একই সময় ভূমিতে পতিত হয়েছে। তো সেখান থেকেই আসছে যে তুমি যদি স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু ছেড়ে দাও, উপর থেকে ছেড়ে দাও, তাহলে তারা সমান সময় সমান পথ অতিক্রম করবে। হ্যাঁ, এটার অবশ্যই একটা গল্প আছে। গল্পটা হলো এরকম, বিজ্ঞানী গ্যালিলিও উনি একটা হেলানো বিল্ডিং আছে, আমার বিল্ডিংয়ের নামটা সঠিক মনে নেই, তো এই হেলানো বিল্ডিংয়ের ওপর থেকে একটা পাখির পালক এবং মানে উনি পাখির পালক ফেলে দিয়েছিলেন, গিনিপিগ এবং পাখির পালক ফেলে দিয়েছেন। হ্যাঁ, তো দুইটা জিনিস ফেলে দেওয়ার সময় উনি যে সময়টা ক্যালকুলেট করছেন, তো একই ধরনের সময় পাইছেন। ঠিক আছে, হেলানোর কারণে এখানে বাতাসের বাধা কম থাকে, তো এই পরীক্ষাটা উনি করে এই মোটামুটি একই ধরনের ফলাফল যখন পাইছেন, তখন তো উনি এই প্রথম সূত্রটা দিয়েছে, পরন্ত বস্তুর প্রথম সূত্রটা উনি দিয়েছেন, যে স্থির অবস্থান এবং এক উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র হলো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আবার পড়তেছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, কথাটা হলো এরকম, তুমি যখন ওপর থেকে কোনো একটা বস্তু ফেলে দিবা, লেটস সে, আচ্ছা এখানেই বোঝানো সম্ভব, তুমি যখন উপর থেকে কোনো একটা বস্তু ফেলে দিবা, এই ধরো যে 1 কেজি ওজনের একটা তুমি বাটখারা উপর থেকে নিচে ফেলে দিছো, ঠিক আছে, তো প্রথমে তুমি যখন ধরেছিলা তখন তার বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড, তাই না? তারপর যখন একটু সময় গেল, একটু নিচে যখন নামলো, তখন তার বেগ ধরে নিচ্ছি আমি হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 40 মিটার পার সেকেন্ড, এভাবে বাড়তে বাড়তে এক পর্যায়ে সে ভূমিতে পতিত হবে। ঠিক আছে না? তো একটা জিনিস খেয়াল করো, এই যে 0 থেকে 10 মিটার পার সেকেন্ড হইল, অবশ্যই কিছুটা সময় বাড়ছে t1, আবার 0 থেকে 40 যদি চিন্তা করো, সেখানেও একটা সময় হয়েছে, এটাকে যদি t2 ধরো, তো চিন্তা করো তো t1 বড় না t2 বড়? অবশ্যই t2 বড়, t2 t1 এর থেকে বড়। তো t2 যেহেতু t1 এর থেকে বড়, তার মানে সময়টা বাড়তেছে, সময়ও যেমন বাড়তেছে বেগটাও তেমন বাড়তেছে। হ্যাঁ, তো এই ধরনের কনসেপ্টগুলোকে বলা হয় সমানুপাতিক কনসেপ্ট, মানে একটা রাশির জন্য আরেকটা রাশি বেড়ে যায়, সময়ের সাথে সাথে বেগটা বেড়ে যাচ্ছে, এর জন্য তোমাকে বলা হচ্ছে সময় বেগ সমানুপাতিক সময় বা সময় সমানুপাতিক বেগ, যেটাই বলো না কেন। এটাই হলো তোমার গ্যালিলিওর দ্বিতীয় সূত্র বা পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র হলো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা জাস্ট একটা ফিনোমেনা টাইপের কনসেপ্ট, অবশ্যই এটা সূত্র থেকেই আসে, এটা তুমি কখনোই বলতে পারবে না যেটা আন্দাজে লিখছে, এটা সূত্র থেকেই আসে। আচ্ছা, সূত্রটা আমি যদি লিখে দেই, আমরা অলরেডি একটা সূত্র পড়ছি, সেটা হলো s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। যখন আমরা পরন্ত বস্তু বলি তখন এসটা আর এস থাকে না, সেটা হয়ে যায় এইচ, আর বাকি সব কিছু সেম থাকে। এইচ সমান ইউটি প্লাস হাফ, এটা আর এ থাকে না, জি হয়ে যায়, আর টি স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এই হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন যেহেতু পরন্ত বস্তু বলতেছি, যাত্রার শুরুতে আদিবেগ তো থাকে তার 0, ঠিক আছে, তাহলে তুমি কি পাচ্ছ? এইচ সমান 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ সমান হচ্ছে তোমার শুধুমাত্র হাফ জি টি স্কোয়ার। তো এই যে হাফ জিটি, এটার মান তো ফিক্সড, হাফের মান হলো 0.5 আর জি এর মান হলো 9.8, তো এই ফিক্সড, অর্থাৎ এগুলো ধ্রুবক সংখ্যা। তো এই ধ্রুবক সংখ্যাকে যদি তুলে দাও তাহলে একটা সমানুপাতিক সম্পর্ক পাও, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো এটাই হলো সেই গ্যালিলিও তৃতীয় সূত্র। ঠিক আছে, তো এই হলো বিষয়, আমরা এগুলো কভার করতে পারি, কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, তো যেহেতু আমরা তিনটা সূত্র পড়ছি, এই তিনটা সূত্রের সাপেক্ষে আমাদের সূত্রগুলোও কিছুটা দাঁড়ায় যায়। সূত্রগুলো যদি লিখি, আমরা অলরেডি সরলরৈখিক গতির ক্ষেত্রে সূত্রগুলো পড়ছি। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রগুলো জানতে হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো তাহলে কি হচ্ছে, যেহেতু আমি বলছি এসটা হয়ে যাবে তোমার এইচ, এটা হয়ে যাবে জি, বাকি সব সেম থাকবে। তাহলে সূত্রগুলো দাঁড়াচ্ছে, অবশ্যই যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে সমবেগ থাকে না, বেগের পরিবর্তন হয়ে যায়, এ কারণে ওখানকার 1 নম্বর সূত্রটা এখানে আসবে না, 2 নম্বর সূত্র থেকে হিসাব শুরু হবে, এবং 3 নম্বর সূত্রটাও অ্যাকচুয়ালি থাকবে না, 3 নম্বর সূত্রটা প্রয়োজন পড়বে না। তাহলে সূত্রগুলো কীরকম দাঁড়াচ্ছে, v সমান u প্লাস জিটি, এটা একটা সূত্র। এস হবে না, সরি, এইচ সমান ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার প্লাস 2gh, এই তিনটা সূত্র। হ্যাঁ, এখন কথা হলো, যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে পতিত হয়, হ্যাঁ, পরন্ত বস্তু বলি আমরা ওটাকে, তখন সেটা কি হয়, পৃথিবীর দিকেই তো পড়তেছে, তাই না? তো এক্ষেত্রে জি এর মানটা আমরা ধরি হলো পজিটিভ। কিন্তু যদি এমন হয় যে বস্তুটা আমরা ওপরের দিকে নিক্ষেপ করতেছি, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু। যেহেতু এটা ভূপৃষ্ঠের বিপরীত দিকে যাচ্ছে, পৃথিবী থেকে বিপরীত দিকে যাচ্ছে, তো সেটার জন্য জি এর মান হবে হলো নেগেটিভ। ঠিক আছে, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ। তো যদি পরন্ত বস্তু হয় তাহলে সূত্রগুলো এরকমই থাকে, ঠিক আছে। কিন্তু যদি সেটা নিক্ষিপ্ত বস্তু হয়ে যায় তাহলে সূত্রগুলোর মধ্যে কিছু চেঞ্জ আমরা চাইলে আনতে পারি, অথবা জি এর মান নেগেটিভ ধরলেও হয়। তবে আমার কাছে মনে হয় যে সরাসরি এগুলো ইউজ করাটাই বেটার। তাহলে সূত্রগুলো কীরকম হয়, ভি সমান ইউ মাইনাস জিটি, এটা নিক্ষিপ্ত বস্তুর জন্য। এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এই তিনটা সূত্র হলো নিক্ষিপ্ত বস্তুর জন্য, ঠিক আছে। তো এই হলো বিষয়, এগুলো আমাদেরকে জানতে হবে। আর লাস্টলি আমাদেরকে বই থেকে কিছু জিনিস পড়তে হবে যেটা আমাদের খুবই জরুরি, সেগুলো হলো আমাদেরকে কিছু লেখচিত্র চিনতে হবে। হ্যাঁ, অবশ্যই ম্যাথ করার সময় আমরা চিনব, কিন্তু কিছু লেখচিত্র আমাদেরকে জানতে হবে, যেগুলো নিয়ে প্রচুর ম্যাথ থাকে, আমাদেরকে সৃজনশীলে অ্যান্সার করতে হয়। যেমন এখানে আমি টোটাল 3টা লেখচিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো আমার লেখচিত্র নাম্বার 1, এটা হলো আমার লেখচিত্র নাম্বার 2, এবং এটা হলো আমার লেখচিত্র নাম্বার 3। তো প্রথম লেখচিত্রে দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর দূরত্ব আছে এবং ওয়াই অক্ষ বরাবর সময়। প্রথম লেখচিত্র কিন্তু এখানেই কমপ্লিট, এটা নিচে আর কিন্তু যায় না। তো প্রথম লেখচিত্রতে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর সময়। তো এই লেখচিত্রের যে নাম সেটা হলো দূরত্ব বনাম সময়। দ্বিতীয় যে লেখচিত্র দেখতে পাচ্ছি, এখানে এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছি বেগ এবং ওয়াই অক্ষ বরাবর দেখতে পাচ্ছি সময়। তো এটার নাম কি দাঁড়াচ্ছে, এটা হলো বেগ বনাম সময়। তৃতীয় যে লেখচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছি ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর দেখতে পাচ্ছি সময়। তো এটা হচ্ছে ত্বরণ বনাম সময়। ঠিক আছে, হ্যাঁ, এগুলো আমরা শুধু আপাতত জানিয়ে রাখলাম, এগুলো ম্যাথ করার সময় কাজে লাগবে, এছাড়া তেমন কোনো কাজে লাগবে না। তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ রাখি।
আমরা এর পরবর্তীতে দুইটা জিনিস জানবো, সেটা হলো নাম্বার 1 আমরা সূত্রের প্রতিপাদনগুলো দেখব এবং সাথে মাত্রা নির্ণয়গুলোও দেখব, কারণ আমার মনে হয় মাত্রার টপিকটা আমি কভার করি নাই, মাত্রার টপিকটা আমি স্কিপ করে আসছি। তো মাত্রার টপিকটা আমরা দেখে নেব। এই দুইটা টপিক শেষ করার পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবা।